এবার বিশ্বকাপে লিওনেল মেসি দুটো রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা, সর্বকালের সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিকও। এই দুটো রেকর্ড খুব বেশি টেকসই হচ্ছে না। আজকে আমার এক ফেসবুক ফ্রেন্ড একটা দারুণ স্ট্যাটাস দিচ্ছেন যে এই দুটো রেকর্ড কালক্রমে খুব দ্রুত এই বিশ্বকাপেও হতে পারে, না হলে পরের বিশ্বকাপেই হয়তো ফরাসি দুজন খেলোয়াড়ের হাতে চলে যাবে। প্রথমত এমবাপ্পে সর্বকালের সর্বোচ্চ যে গোলদাতার রেকর্ডটা এটা ভেঙে ফেলবে। এই বিশ্বকাপেও হতে পারে যে সে মেসিরে টপকায় বিশ্বকাপ শেষ করলো। বিশ্বকাপ শেষে মেসির নামটার এক নম্বরে থাকবে না, একদম কানের কাছে দৌড়াচ্ছে। ফলে এমবাপ্পের হাতে ওই রেকর্ডটা যেতে পারে। আর ওলিসে ছেলেটা অলরেডি এই বিশ্বকাপে 5টা অ্যাসিস্ট করে ফেলছে, যেটা একটা বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের যুগ্ম রেকর্ড। এই রেকর্ডটা এক বিশ্বকাপের রেকর্ডটা ওলিসে এবার করে না ফেললে বিস্ময়কর হবে, মানে আর একটা অ্যাসিস্ট লাগবে। এমনও হতে পারে আরও 4টা অ্যাসিস্ট করে সে মেসিকে ছুঁয়ে ফেললো, বা আরও 5টা করে এই বছরই সে মেসিকে টপকায় গেল। সময় তো আছে হাতে। না হলে ওলিসের এটা প্রথম বিশ্বকাপ, 24 বছর বয়স, অনায়াসে এই রেকর্ডটা নিজের করে নিতে পারবে। মানে মেসিকে এরা দুজন এক নাম্বার থেকে সরায় দিতে পারবে। ওটা লিখে আমার ওই বন্ধু লিখতেছেন যে দেখেন মেসি রেকর্ডটা হারাবে, কিন্তু কেউ মেসিকে ওখান থেকে সরাতে পারবে না। মেসিকে এই বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব থেকে সরাতে গেলে দুজন সেরা খেলোয়াড় লাগতেছে, সময়ের সেরা খেলোয়াড়। তো এটা পড়ে আমি একটু ভাবলাম যে আসলে তো তাই, মেসির কোনো কিছুই তো চিরস্থায়ী হবে না। মেসি যেসব দাগ কেটে যাচ্ছে এর বেশিরভাগ জিনিস, অলমোস্ট সব কিছুই অন্য কেউ এসে করে ফেলবে। সম্ভবত 8টা ব্যালন ডি'অরের রেকর্ডটা দীর্ঘস্থায়ী হবে। এই রেকর্ডটা কে কবে ভাঙবে আমি ঠিক অনুমান করতে পারি না। এছাড়া বাকি যা রেকর্ড, এই যে হ্যারি কেইন এবছর অলরেডি সেই 91 গোলের রেকর্ডকে কিন্তু চোখ রাঙায় ফেলছে। তার মানে আগামী 2-1 সিজনে যদি হালান্ড বা অন্য কেউ 91 গোল করে ফেলে আমি অবাক হব না। ফলে সবগুলো রেকর্ড, মেসি যত রেকর্ড সবই একসময় হারায় যাবে। তাই হয়, একসময় গ্রেটরা তাদের রেকর্ড হারায় ফেলে, 1 নাম্বার জায়গাটা থাকবে না। কিন্তু তাতে কি মেসি 1 নাম্বার থেকে সরে যাবে? সরে যাবে। কার কাছে সরে যাবে? কতজনের কাছে সরে যাবে? একটা জিনিস যদি দেখেন, মেসির অ্যাট্রিবিউট কতগুলো, কত ধরনের বিচিত্র জায়গায় মেসি শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। আপনি যদি একটু খোঁজা শুরু করেন দেখবেন এই নাম্বারটা 20-25 ছাড়া যাচ্ছে। মানে মেসি ফুটবল মাঠে এত রকমের ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠত্ব প্রদর্শন করছে যার সংখ্যা 20-এর উপরে হবে। কিন্তু আমি যেটা করলাম, এরপর থেকে আমি একটু সিরিয়াসলি জিনিসটা একটা ফরম্যাটে ফেলার চেষ্টা করলাম যে মেসির অন্তত সেরকম সিরিয়াস অ্যাট্রিবিউটগুলো খোঁজা যাক যেগুলোতে মেসি 1 নাম্বার বা 1 নাম্বারের খুব কাছে। এবং এইগুলো অ্যাট্রিবিউট আসলে কতগুলো, আমি দেখলাম কমপক্ষে 11টা। কমপক্ষে 11টা এরকম অ্যাট্রিবিউট আছে যেখানে মেসি শীর্ষস্থানের দাবিদার, অথবা শীর্ষস্থানে আছে, অথবা শ্রেষ্ঠত্ব একেবারে শক্ত করে ধরে রাখছে। এই জায়গাগুলো থেকে তাকে সরাতে 11 জন লাগবে। তার যে কম্পিটিটররা ছিল বা আছে তারা 11টা ভিন্ন ভিন্ন মানুষ। কোনো দুটো অ্যাট্রিবিউটে মেসির একই লোক কন্টেন্ডার নাই, একই কম্পিটিটর নাই। মানে বুঝতেছেন, মেসিকে আপনার যেদিন সরাইতে হবে সব জায়গা থেকে, সেদিন 11টা বিশ্বসেরা লাগবে। একটা মেসিকে সরাতে 11টা বিশ্বসেরা লাগবে। আমি একটু আজকে সেই অ্যাট্রিবিউটগুলো বলি যে কোন অ্যাট্রিবিউটে মেসির প্রধান কম্পিটিটর কে। তাতে বুঝবেন যে মেসির সঙ্গে আসলে যুগের পর যুগ কোন সব বিশ্বসেরাদের লড়াই চলছে, যেগুলোতে মেসি বেশিরভাগগুলো জিতছে, নাহলে খুব কাছাকাছি গেছে 1 নাম্বারের। সেটা একটু বলি আজকে। শুরুতেই খেলাটা যেহেতু ফুটবল, আমরা জানি যে ফুটবল হচ্ছে গোলের খেলা। একটা গোল বস্তু দিয়ে খেলা হয়, ও গোল বস্তুটাকে লাথি মেরে পোস্টে ঢুকাতে হয়। ফলে গোল দিয়েই লোকজন শ্রেষ্ঠত্ব বুঝতে চায়। গোলের খেলায় মেসি প্রায় শীর্ষের কাছাকাছি, মানে 2 নাম্বারে। সবার উপরে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে,
মেসি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বয়স পর্যন্ত খেলে যায়, তাহলে মেসি নিশ্চিন্তে রোনালদোকে টপকায় যাবে। এখন মেসি সেটা সম্ভবত খেলবে না। মেসি হয়তো এই খুব দ্রুত ক্লোজ করে দিবে চ্যাপ্টারটা। ফলে রোনালদোকে তাকে প্র্যাকটিক্যালি টপকানো সম্ভব হবে না। রোনালদোর আরও অনেক অ্যাট্রিবিউট আছে, কিন্তু আর কোনোটাতেই মেসিকে সে এক নাম্বারের জন্য চ্যালেঞ্জ করতে পারতেছে না, বা এক নাম্বার হয়ে উঠতে পারে নাই মেসিকে টপকায়, শুধু এই CR7 গোল নাম্বারের দিক থেকে। তাও এখানে আমরা যদি কূটতর্ক করতে চাই বা সায়েন্টিফিক তর্ক করতে চাই, আমরা দেখব গোল নাম্বার একটু, গোল নাম্বার না দেখে গোল রেশিও দেখে, যদি অ্যাকচুয়ালি তো গোল রেশিও দেখতে হবে, গোল নাম্বারটা তো কোনো বিবেচ্য না। এখন আমি যদি হাজার হাজার ম্যাচ খেলি প্রতি বছর, আর একজন লিমিটেড ম্যাচ খেলে, তাহলে আমার তো দুজনের গোল অ্যাবিলিটি যদি, স্কোরিং অ্যাবিলিটি যদি কাছাকাছি হয়, আমি বেশি গোল করে ফেলবো। ফলে গোল নাম্বার দিয়ে আপনি স্কোরিং অ্যাবিলিটি বুঝতে পারবেন না। তাহলে ওখানে গোল রেশিওটা হিসাব করতে হবে। গোল রেশিও হিসাব করলে দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো বেশ পেছনে। মেসির ম্যাচ প্রতি গোলের সংখ্যা রোনালদোর চেয়ে বেশ বেশি। মেসি যে কয়টা গোল করছে সেখানে রোনালদোর চেয়ে ম্যাচ খেলছে অনেক কম, অনেক কম। এখন মেসি এত ম্যাচ খেলবে না, এটা মোটামুটি বোঝা যায় যে মেসি এক নম্বর হচ্ছে 41 বছর বয়স পর্যন্তই খেলবে না। 2 নাম্বার হচ্ছে মেসির নাম্বার অফ ম্যাচেস সবসময় কম, এটা রোনালদোর চেয়ে কম। ফলে ওই জায়গাটায় পিছায়েই থাকবে। মানে পিছায়ে থাকবে বলতে, সেই পিছায়ে থাকাকে যদি আপনারা সত্যি সত্যি পিছায়ে থাকা মনে করেন, যে রোনালদো 1000 গোল নিয়ে অবসরে গেল আর মেসি 900 এতটা গোল নিয়ে অবসরে গেল, এই সরল হিসাব যদি করেন, ওকে, আমি আই এম ওকে উইথ দ্যাট, যে রোনালদো ওখানে এক নাম্বারে। আর কোনো একটা অ্যাট্রিবিউট আপনি পাবেন না যেখানে রোনালদো তার সঙ্গে 1-2 এর জন্য ফাইট করতেছে। যে মেসি 1 এ উঠছে হয়তো, রোনালদো 2 এ আছে, বা রোনালদো 1 এ মেসি 2 এ, এরকম আর হয় নাই। শুধু রোনালদোর ক্ষেত্রে না, অন্য কোনো কম্পিটিটর একটা সেক্টরে যে মেসির সঙ্গে শীর্ষস্থানের জন্য ফাইট দিছে, অন্য আরেকটা সেক্টরে সে ধারে কাছেও যেতে পারে নাই। যেমন ফুটবলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, গোলের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিসংখ্যানে আমরা যে জিনিসটা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাসিস্ট। যদিও 1966 সালের আগ পর্যন্ত অ্যাসিস্টের সরাসরি কোনো হিসাব রাখা হতো না। ফিফা বা অপটার অ্যাসিস্টের হিসাব এক ধরনের, ফিফার হিসাব আর এক ধরনের। আমরা ফিফারটা ধরেই কথা বললে, ফিফারটাও মানে দুটোতেই লোক একই, ফেরেঙ্ক পুস্কাস। পুস্কাস ছিলেন দীর্ঘদিন পর্যন্ত লিড করছেন এই 66 সালের পর থেকে, যে অ্যাসিস্টের হিসাব হয়েছে সেই জায়গাটায়। মেসি সম্প্রতি তারে প্রবল দাপটের সঙ্গে টপকায় গেছে। মেসি এখন বিশ্বের সর্বোচ্চ অ্যাসিস্টকারী। মানে দেখেন, এই বিচারে কিন্তু রোনালদো তার ধারে কাছে আসতে পারতেছে না। শুধু রোনালদোর কথা বলতেছি না, পেলে, ম্যারাডোনা, কেউ ধারে কাছে আসতে পারতেছে না। এখানে আবার একেবারে ভিন্ন একটা চরিত্রকে এসে মেসির সঙ্গে ফাইট করতে হচ্ছে। মানে মেসির, আপনি ফুটবলের প্রধান দুটো অ্যাট্রিবিউট যদি দেখেন, যে গোল করা এবং করানো, সেই দুটোতেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিন্ন দুটো লোক, এবং দুই জামানার। একজন মেসির সময়ের, আরেকজন মেসির থেকে বহুত আগের। মানে এই দুটো অ্যাট্রিবিউটই আসলে বলে দেয় যে মেসি কত রকমের ভিন্ন যুগের সঙ্গে এবং ভিন্ন ভিন্ন সেরাদের সঙ্গে লড়াই করে সেরা হয়েছে। এরপরে ফুটবলে একটা বড় বিবেচনা থাকে ওয়ান ম্যান শো, যে আপনি একা দলকে কতটা টানছেন। আপনার দলের বাকি কেউ আপনার ছায়ার কাছেও পৌঁছাতে পারে নাই। একটা টুর্নামেন্ট, 2টা টুর্নামেন্ট, বছরের পর বছর, অনেকটা সময় জুড়ে এই ওয়ান ম্যান শো কে করতে পারছে। এখানে আসলে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ডিয়েগো ম্যারাডোনা। এছাড়া পৃথিবীতে কোনো গ্রেট ওই জায়গাটা করতে পারেন নাই। হ্যাঁ, আরও অনেকেই ওয়ান ম্যান শো করছেন, কিন্তু সেই ওয়ান ম্যান শোর তো আউটপুট থাকতে হবে। এই যেমন আর্লিং হালান্ড, সে নরওয়ের ওয়ান ম্যান। এখন নরওয়ের অ্যাচিভমেন্টটা কি? এবার বহুকাল পরে বিশ্বকাপ খেলতে আসলো। এটার জন্য আমরা হালান্ডকে অবশ্যই কৃতিত্ব দেবো, কিন্তু তাই বললে তো শীর্ষদের কাতারে নিয়ে যাব না। শীর্ষদের কাতারে যেতে গেলে আপনার বৈশ্বিক ট্রফি জিততে হবে, বিশ্বকাপ জিততে হবে, লিগ ডোমেস্টিকে ওই দাপট থাকতে হবে, এবং আপনি যে টিমে খেলবেন ওই টিমে বাকিরা কেউ আপনার শ্যাডোতে পৌঁছাতে পারবে না। সেই জিনিসটা ছিল ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার। আর ওই জিনিসটা ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকেও বেশ খানিকটা পিছনে ফেলে দিছে তারই ভবিষ্যৎ উত্তরসূরি
লিওনেল আন্দ্রেস মেসি। আপনি দেখেন মেসির দিকে 2022 বিশ্বকাপ দিয়ে বোঝার চেষ্টা করবেন না। আপনি বোঝার চেষ্টা করবেন 2010 বিশ্বকাপ, 2018 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপ, এগুলো মূলত 2014 বিশ্বকাপ। অনেকে দেখি আমার এখানে বিভিন্ন সময় কমেন্ট করেন যে 2014 বিশ্বকাপে মেসি কি করছে। মানে এই প্রশ্নও আমাকে শুনতে হয় বা দেখতে হয় যে 2014 বিশ্বকাপে মেসি কেন গোল্ডেন বল পেল। এটার একটা কারণ হচ্ছে এখন যে জেনারেশনটা খেলা নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন তারা তো 2014 বেশিরভাগই চোখের সামনে দেখেন নাই, এবং প্রত্যেকটা ম্যাচ এখন আবার গিয়ে ফুল রিভিউ করা খুব কঠিন ব্যাপার। যদি কারোর কোনো রকম সন্দেহ থাকে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে চান, আমাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, কারণ আমাকে চ্যালেঞ্জ করার আগে আপনি পৃথিবীর বহু বড় বিশেষজ্ঞকে চ্যালেঞ্জ করে আসতে হবে, ফিফাকে চ্যালেঞ্জ করে আসতে হবে যে কেন বেটা তারে গোল্ডেন বল দিছস, দালালি করছস, মেসিরে সন্তুষ্ট করো, মেসির ফোনে টাকা পায়া, বিকাশের টাকা পায়া তারা গোল্ডেন বল দাও। সব বলেন ঠিক আছে, কিন্তু ম্যাচগুলো একটু দেখেন যে কি ওয়ান ম্যান শোটা করছে, কি ওয়ান ম্যান শো করে একটা টিমকে একা টেনে ফাইনালে তুলে নিয়ে গেছে। এটা শুধু যে ওই বিশ্বকাপটায় তা না, আপনি 2010 বাছাই পর্ব বলেন, 2014 বাছাই পর্ব, 2018 বাছাই পর্ব, 2018-তে যেটুক আর্জেন্টিনা খেলছে, আর্জেন্টিনার টিমটা 2010 থেকে 2018 পর্যন্ত যে বেঁচে ছিল, এরা যে বিশ্বকাপে খেলছে, এটার মূল কারণ মেসি। তার মধ্যে একটা ফাইনালও খেলে ফেলছে, এটার মূল কারণ না, ওয়ান অ্যান্ড অনলি কারণ মেসি। 2022-এ এটা বলতে পারি না কেন, 2022-এ এক হচ্ছে 2014-র ওই বিধ্বংসী মেসি ছিল না। আমি মেসিকে যদি রেটিং করতে হয় তাহলে আমি 2014-র মেসিকে সবার উপরে রাখবো। ইভেন বার্সেলোনার 12-13 মেসির চেয়েও 2014-র মেসির আমি আগায় রাখবো। আর এতটা একক এফোর্ট মেসির জীবনে মেসিকে আর কখনো দিতে হয় না, আর দেয়ও নাই। 2014-র মেসি সবার আগে থাকবে। 2022-এর মেসি হচ্ছে একটা মাস্টার মাইন্ড, যে আসলে কি করতে হবে, কি করাতে হবে সবকিছু জানে, প্রয়োজন অনুযায়ী নিজের সেরাটা ঢেলে দেওয়া। এবং তার আশেপাশে আলো কাড়ার মতো আরো 2-4টা ছেলে ছিল, মেসিকে ওভারশ্যাডোড করতে পারে নাই, কিন্তু তাদের উপরেও আলো ছিল। ফলে 2022-কে ওয়ান ম্যান শোর মধ্যে নেওয়া যায় না, কিন্তু 2010 থেকে 2018 পর্যন্ত সে যেটা করছে তাতে ম্যারাডোনা ম্লান হয়ে গেছেন। আমি ম্যারাডোনাকে ছোট করতে বলতেছি না, কিন্তু ম্যারাডোনা ওই যে 1986 থেকে 90 এই পিরিয়ডটায় যা করছেন, তার চেয়ে লিওনেল মেসি এই পিরিয়ডটা বেশি করছে। ফলে ওয়ান ম্যান শোতে অনায়াসে আমি দেখলাম, আমরা দেখতেছি যে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী আসলে ম্যারাডোনা। এখানে আর কেউ প্রতিদ্বন্দ্বিতাতেই আসতেছে না, আর মেসি নিঃসন্দেহে 1 নম্বরে চলে যাচ্ছে। এবার আসেন মিডফিল্ড জেনারেল। মেসি মানে প্রথাগত মিডফিল্ড জেনারেল হিসাবে জীবনে খুব বেশি খেলে নাই, খুব অল্প কিছু সময় বার্সেলোনায় এবং 2010-এ আর্জেন্টিনায় মিডফিল্ড জেনারেল হিসাবে তাকে খেলতে হচ্ছে, কিন্তু সেটা মেসির মূল অ্যাট্রিবিউট কখনোই হয় নাই। কিন্তু মেসির যেটা হয়েছে মিডফিল্ড ডিকটেটর, মিডফিল্ড ডিকটেটর বলতে পারেন বা মিডফিল্ড ক্রিয়েটর, এই রোলে তাকে দীর্ঘদিন খেলতে হয়েছে। সেটা আপনি ফলস নাইন বলেন, অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ইনভার্টেড উইঙ্গার বলেন, যে ভূমিকাতে বলেন, মেসিকে জীবনে একটা বড় অংশ ওই মিডফিল্ডে ডিসাইডার হিসাবে খেলতে হয়েছে। শুধু প্লে মেকার আমি বলবো না, প্লে মেকার হিসাবে খেলতে হয়েছে, ডিসাইডার হিসাবে খেলতে হয়েছে। এখন সেই রোলে মেসির কম্পিটিটর কে? দেখেন এই রোলটাকে আসলে 2 ভাগ করা উচিত ছিল, কিন্তু আমি ওই যে 11টা মিলাবো বলে এই রোলটাকে 2 ভাগ করলে 12 হয়ে যায়। এই জন্য, তা না হইলে এই রোলটাও আসলে মেসির এখানে দুটো অ্যাট্রিবিউট আছে, যে দুটোতে তার প্রতিদ্বন্দ্বী 2 জন বিশ্বসেরা। প্রথমত হচ্ছে আপনি যদি প্লে মেকিং এবং অ্যাটাক তৈরি এবং ওই ডিসিশন মেকিং এই জায়গায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী খোঁজেন, তাহলে পাবেন আপনি দুজনকে। একজন হচ্ছে জিনেদিন জিদান, একজন হচ্ছে লুকা মদ্রিচ। আমি লুকা মদ্রিচকে আগায় রাখবো। মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটাকিং মিডফিল্ডে, লুকা মদ্রিচ নিকটতম প্রতিদ্বন্দ্বী। মদ্রিচ কি মেসির চেয়ে ভালো, এটা নিয়ে তর্ক হতে পারে, আমি সে তর্কে অংশ নিতে রাজি আছি। বাকিগুলো যা যা বলতেছে এগুলোতে অংশ নিতে রাজি নাই, এটাতে আমি অংশ নিতে রাজি আছি। ইভেন ম্যারাডোনাকেও আমরা এখানে তর্কের টেবিলে ডাকতে পারি যে আপনিও আসেন,
পেলেকেও ডাকতে পারি, কিন্তু এরা কেউ মূল কম্পিটিটর না। আমি মূল কম্পিটিটর দেখি হচ্ছে লুকা মদ্রিজকে। লুকা মদ্রিজ হচ্ছে ওই প্লে মেকার হিসাবে মেসির মূল প্রতিদ্বন্দ্বী। সেখানে মেসি মদ্রিজের ছাপায় ১ নাম্বার কিনা এটা আমি লিখে দিতে পারতেছি না। তর্ক করতে হবে। আপনারা যদি কেউ তর্ক করতে রাজি থাকেন, একদিন চায়ের দাওয়াত থাকলে ওই ব্যাপারটা আমার তর্ক করে মীমাংসায় পৌঁছাইতে হবে। তবে এটা ঠিক যে মদ্রিজ ছাড় তার ওই জায়গাটায় প্রতিদ্বন্দ্বী নাই। কিন্তু ওই প্লে মেকিং এ, ওই অ্যাটাকিং মিডফিল্ডে মেসির আরেকটা অ্যাট্রিবিউট আছে। যেটা হচ্ছে কিলার পাস। কিলার পাস এই জিনিসটা মদ্রিজের কিন্তু ১ নাম্বার না। বা পেলে, ম্যারাডোনা, জিদান কাউকে আমরা বলতে পারতেছি না যে মেসির মানের কিলার পাস দিতে পারে। মানে মদ্রিজ প্লেটা মেক করতেছেন, ডিসাইডার পাস দিচ্ছেন, সুন্দর খেলা নিয়ন্ত্রণ করতেছেন। কিন্তু ওই যে জটলার ভিতর থেকে একটা কিলার পাস দেওয়া যেটাতে গোল করতেই হবে আপনাকে। বা ওই কিলার পাস দিয়ে পরে গিয়ে আবার ওইটাই রিসিভ করা, নিজেকে স্ট্রাইকারে পরিণত করে ফেলা, নিজেই গিয়ে ফিনিশার হয়ে যাওয়া। এইগুলো অ্যাট্রিবিউটে মদ্রিজ নাই, কম্পিটিশনে আসতে পারতেছে না। তাহলে কে কম্পিটিশনে আসতে পারতেছে? এখানে আমার আধুনিক যুগের একটা ছেলেকে বেছে নিতে হবে। আমি যতটুকু খেলা দেখি এবং যতটুকু পড়ে শুনে বুঝি তাতে কেভিন ডি ব্রুইনাকে আমি এই জায়গাটায় লিওনেল মেসির সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বলব। যে কিলার পাস যেকোনো জায়গা থেকে মাঠের মানে বক্সের আশেপাশে, মাঝ মাঠের কাছাকাছি থেকে, জটলার ভেতর থেকে একেবারে ৩-৪ জনের জোনাল মার্কিং করছে, ম্যান মার্কিং করছে, যেকোনো অবস্থা থেকে কেভিন ডি ব্রুইনা কিলার একটা পাস দিতে পারে। যেটা আসলে মেসির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রিবিউট, এবং সেখানে কেভিন ডি ব্রুইনার এসে বেশ ভালো ব্যবধানে পিছনে ফেলবে। তাহলে আমরা দেখলাম যে আবারও একটা নতুন প্রতিদ্বন্দ্বী হাজির হলো। মানে যেখানে অ্যাটাকিং প্লেমেকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মেসিকে একটা অ্যাট্রিবিউট দিচ্ছিলাম, ওটাকে আমার ক আর খ ২ অংশে ভাগ করে এক অংশে মদ্রিজকে কম্পিটিটর মানতে হলো, আর এক অংশে কেভিন ডি ব্রুইনাকে কম্পিটিটর মানতে হলো। এবার আসেন ডেড বল। ডেড বলে মেসির কম্পিটিটর কে? ডেড বলে মেসির অনেক কম্পিটিটর আছে। এখন ডেড বলের কম্পিটিশনটা আসলে কিভাবে হিসাব করবেন? ডেড বলের সেট পিস তো অনেক রকম আছে। কর্নার আছে, ফ্রি কিক আছে, ইভেন পেনাল্টিও ডেড বলের শট। এখন আমরা সবগুলো যদি বিচার করতে বসি তাহলে আবার ওই ক, খ, গ অনেক রকম করতে হবে। বাদ দেন। পেনাল্টিটা বাদ দিলাম। ওখানেও মেসি মানে একবারে টপ লেভেল ফাইটার। আমি বাদ দিলাম। যেহেতু পেনাল্টিটাকে লোকে ওই যে পেন হিসাবে পাশে লেখে তো কলম দিবনে পেনাল্টিটাকে লোকে গুরুত্ব দিতে চায় না, ফলে আমি এটা বাদই দিলাম অ্যাট্রিবিউট হিসাবে। কর্নার, কর্নারটা ওইভাবে হিসাব নাই। কর্নার থেকে কে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছেন এর কোনো হিসাব নাই। ফলে এখানে আমরা অ্যাট্রিবিউটটা দাঁড় করাইতে পারতেছি না। কিন্তু মেসি যে এখানে বিশ্বের অন্যতম সেরা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে সেট পিসের মূল পরিমাপক কি? ফ্রি কিক। ফ্রি কিক হচ্ছে সেট পিসের আমাদের কাছে মূল পরিমাপক, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ডেড বলে কে বেস্ট। ডেড বলে অনেক বেস্ট আমরা দেখছি, চোখের সামনেই অনেকের দেখছি। রোনালদিনোরে দেখছি, ডেভিড বেকহামরে দেখছি, রিকিউমেরে দেখছি, যে খুব আন্ডাররেটেড কিন্তু দুর্দান্ত ডেড বল স্পেশালিস্ট, অনেককে দেখছি। তবে পরিসংখ্যান বলে যে ব্রাজিলের জুনিনহো হচ্ছেন সর্বকালের সেরা ফ্রি কিক টেকার। এখনো পর্যন্ত ৭৮টা ফ্রি কিক নিয়ে তিনি বিশ্বে সর্বকালের সবচেয়ে বেশি ফ্রি কিকের মালিক। মেসি কোথায় আছে? মেসি ৭৩টা ফ্রি কিক নিয়ে আর জুনিনহোর টপকানোর অপেক্ষায় আছে। আমি ধরে নিলাম যে মেসির আগামী ম্যাচটা শেষ ম্যাচ এবং এই ম্যাচে কোনো ফ্রি কিকে সে গোল পাচ্ছেন না। আর এমএলএসে এবার এই বিশ্বকাপ শেষে জানায় দিচ্ছে যে এমএলএস আর খেলবো না। ডেভিড বেকহামের ফোন দিয়ে বলতেছে, ডেভিড যা হওয়ার হয়েছে, এখন আর খেলবো না। তাহলে মেসির আর ফ্রি কিক সংখ্যা বাড়তেছে না। তাহলেও তো এখানে সে ২ নম্বরে। ওই জুনিনহো ছাড়া তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। বাকি যারা অন্যান্য অ্যাট্রিবিউটে তার সঙ্গে ফাইট করতেছে তারা কেউ ধারে কাছে নাই। তাহলে আমরা দেখলাম যে এই অ্যাট্রিবিউটে আবার আমাদেরকে আরেকজনকে আবিষ্কার করতে হলো, যে আরেকটা বিশ্বসেরা। জুনিনহো আরেকজন বিশ্বসেরা, যাকে এসে হাজির হতে হলো মেসিকে হারাতে। এবার আমরা বিউটি নিয়ে কথা বলবো। বিউটিটা না খুব মানে অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, এবং বিউটিটা কে কিভাবে দেখে। কারো কাছে আর্লিং হালান্ডের খেলাও বিউটি, কারো কাছে আন্দ্রেস ইনিয়েস্তাই বিউটির শেষ কথা, কারো কাছে জিনেদিন জিদান, কারো কাছে ম্যারাডোনা। কিন্তু আমরা যদি একটু ব্যাপারটারে প্রিসাইজ করে নিয়ে আসি যে বলটারে নিয়ে খেলা করতে পারা,
আপনি বিউটিটা তো নানাভাবে দেখান, কেউ পেস দিয়ে বিউটি দেখায়, কেউ ওই প্লে মেকিং করে বিউটি দেখায়, কিন্তু আমরা যদি একদম ড্রিবল এবং বল নিয়ে খেলা করা এই জিনিসটাকে আমরা যদি বিউটি হিসাবে দেখি, তাহলে আমরা দেখব যে মেসির আসলে এখানে কম্পিটিটর শুধু গারিঞ্চা। বাকি যারা আছেন, পেলে অবশ্যই ভালো কম্পিটিটর, অবশ্যই ম্যারাডোনাও ভালো কম্পিটিটর, দে আর বিউটিফুল, দে আর বিউটিফুল। কিন্তু গারিঞ্চার আশেপাশে কেউ নাই। গারিঞ্চাকে আমি এখানে এক নাম্বারেই রাখবো। দো হাত জোর করে স্বীকার করতে হচ্ছে গারিঞ্চার সেরা ড্রিবলিংগুলো আমরা নাকি দেখি নাই। এটা যারা পণ্ডিত মানুষ, যারা সরাসরি দেখছেন, তারা বলেন যে ইউটিউবে যে সব খণ্ডিত ভিডিও পাওয়া যায় গারিঞ্চার, এগুলো গারিঞ্চার কিছু না। ফলে আমি যা গারিঞ্চার দেখছি তাতেই বুঝি যে এখানে মেসিকে গারিঞ্চা অনায়াসে বিট করছেন। কিন্তু ওই গারিঞ্চা আর মেসি ছাড়া কিন্তু ওই এলিট লেভেলে আমি আর কাউকে দেখি না। ওখানে ওই ড্রিবলিং, ওই বিউটি, ওই বল নিয়ে খেলা করা, ওটা হ্যাঁ, বল নিয়ে খেলা করায় হয়তো রোনালদিনোকে বেশ কাছাকাছি রাখবো আমি। কিন্তু ওই যে ড্রিবলিং, ওই যে বিউটিটা ছড়ানো, মানে যখন গারিঞ্চা বল নিয়ে খেলতেছেন মনে হচ্ছে পায়ে পায়ে ফুল ফুটতেছে। জাস্ট এখন যেটা আমরা মেসির মধ্যে দেখি বা যেটা দেখে অভ্যস্ত, ওটা আপনারা দেখবেন, ওটা গারিঞ্চারে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। গারিঞ্চা একজন বিপ্লবী মানুষ ছিলেন, ও আর একজন মহামানব। ও অনেকেই বলেন যে আসল সর্বকালের সেরাদের দাবিদার একজন গারিঞ্চা। তাহলে আমরা দেখলাম আরেকটা অ্যাট্রিবিউট, আরেকজন বিশ্বসেরাকে হাজির করতে হলো, কে? গারিঞ্চাকে। এবং এখানে মেনেই নিলাম যে গারিঞ্চা ওখানে মেসির চেয়ে আগানো এই বিউটিতে, মানে ড্রিবলিং এবং ওই বল নিয়ে খেলা করা। এবার আসেন একটা বড় পরিমাপক, ফিফা বর্ষসেরা এবং ব্যালন ডি'র, এই দুটাকে এক করে দেখি। কারণ এই দুটা তো খানিক দিন মার্জও ছিল, আর প্রায় বছর এই পুরস্কারগুলো একই লোক পাইছে। ফলে এইটারে আলাদা করে আর দুটো অ্যাট্রিবিউট বানানোর কোনো দরকার নেই। দুটো অ্যাট্রিবিউট এখানে কি আমার আর বলা দরকার আছে যে এই অ্যাট্রিবিউটে মেসির অবস্থানটা কোথায় এবং মেসির প্রতিদ্বন্দ্বী কে? হ্যাঁ, অবশ্যই এইটাকে আমরা যদি আমার ওই মূল যে থিসিস, যে কোনো একাধিক অ্যাট্রিবিউটে মেসির একই প্রতিদ্বন্দ্বী দুবার ফিরে আসে নাই, কিন্তু এই জায়গাটা একটু ব্যতিক্রম। এই জায়গাটায় ক্রিস্টিয়ানো রোনালদো আবার গোল সংখ্যায় যেরকম ক্রিস্টিয়ানো রোনালদো মেসির মূল প্রতিদ্বন্দ্বী, এই জায়গাটায়ও ক্রিস্টিয়ানো রোনালদো মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেইটা এত দূরে থেকে, এত দূরে থেকে মেসি 8টা ব্যালন ডি'র জিতছে আর ক্রিস্টিয়ানো রোনালদো 5টা জিতছেন। 5টা জিতে সেই কালে বসে আছেন মেসি, তারপরে আগাইছে। মেসি 9টা জিতে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই পড়ন্ত বয়সে, এই অবসরের ঠিক আগ মুহূর্তে সে আরেকটা ব্যালন ডি'র জিতে যেতে পারে। মানে বর্ষসেরা, সিজন সেরা পারফরম্যান্সে তার আশেপাশে কেউ নাই। এটাতে রোনালদোকে তার প্রতিদ্বন্দ্বী আমরা বলতেছি বটে, কিন্তু এটা হয় কি, ওই কেউ একজন 9.60 সেকেন্ডে স্প্রিন্ট শেষ করছে, আরেকজন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 12 সেকেন্ডে করছে। তো এটাকে কাগজে কলমে প্রধান প্রতিদ্বন্দ্বী মানতে হবে, কিন্তু আমি বলি এটা প্রতিদ্বন্দ্বিতাহীন। এই যে বর্ষসেরা বা সিজন সেরার যে পুরস্কারটা, এইটার যে ডমিনেশনটা, এখানে মেসির আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। এখানে মেসি হচ্ছে একটা অদৃশ্য শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে এখানে সেরা হইতে গেলে আমি ওই কারণেই বলছি যে একাধিক সেক্টরে কেউ মেসিকে থ্রেট করতে পারে নাই। এই সেক্টরে মেসিকে শেষ দিকে আর কেউ থ্রেটই করতে পারে নাই। ফলে মেসি এখানে ওয়ান অ্যান্ড অনলি। আমরা 10 নম্বরে অ্যাট্রিবিউট বলবো লংজিভিটি। মেসির 23 বছরের ক্যারিয়ার, 23 বছর ধরে টপ লেভেলে ফুটবল খেলে যাচ্ছে এবং শুরু থেকে সেই 2006 থেকে এই সময় পর্যন্ত মেসি, সে 2004-এ সিনিয়র ক্যারিয়ার শুরু করছে, সেই জন্য আমরা 23 বছর বলতেছি। কিন্তু 2006 থেকে 2006 থেকেই 2026-21 বছর সে টপ লেভেল পারফরমেন্স দিয়ে যাচ্ছে। মানে শুধু লংজিভিটি না, কোয়ালিটি লংজিভিটি। তো কোয়ালিটি লংজিভিটির আলোচনা আসলে আমি জানি আপনারা বেশিরভাগ হাত তুলবেন যে দাঁড়াও 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 দাঁড়াও, এখানেও তো রোনালদো। না 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 না, আমি দুটো কারণে এখানে রোনালদোকে মূল প্রতিদ্বন্দ্বী বলবো না। কারণ হচ্ছে রোনালদো লম্বা একটা সময় পর্যন্ত মেসির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু গত কয়েক বছরে ওই লংজিভিটি এবং কোয়ালিটি দুইটা মিলাইলে যেটা দাঁড়ায়, সেটাতে মেসির কাছাকাছি আর রোনালদো নাই। রোনালদো, মেসি এই যে তার ক্যারিয়ারের এই 23তম 24তম বছরে এসেও যে পারফরমেন্স,
সেটা আর রোনালদোর নাই। ফলে রোনালদোর ক্যারিয়ারটা মেসির চেয়ে ১ বছরের বেশি। ওইটা নাম্বার অফ লংজিভিটিটা নাম্বার অফ ইয়ারে, কিন্তু কোয়ালিটিতে না। কোয়ালিটিতে অত বড় ক্যারিয়ার না। কোয়ালিটিতে তাহলে তার প্রতিদ্বন্দ্বী কে? আলফ্রেডো ডি স্টেফানোকে বলতে পারতাম। আলফ্রেডো ডি স্টেফানো ২০ বছর টপ লেভেল ফাইট করছেন। কিন্তু আলফ্রেডো ডি স্টেফানোর চেয়েও টপ লেভেলে বা মেসির চেয়েও একেবারে টানা ফাইট করে যাওয়া একটা লোক আছে, পাওলো মালদিনি। ২৫ বছর, ২৫টা বছর ইউরোপের টপ লেভেলে ফাইট করে গেছেন। আরও ওই বুফনও ২০ বছরের মতো টপ লেভেলে ফাইট করছেন। কিন্তু পাওলো মালদিনির আশেপাশে এখানে কেউ নাই। মেসিও বেশ দূরে এখানে। কিন্তু অবশ্যই ২ নম্বর। যদি আমরা কোয়ালিটি আর লংজিভিটি এক করে ভাবি, তাহলে দেখব যে মেসি এখানে ২ নম্বর। তার মানে আরও একজন সর্বকালের সেরাকে এনে দাঁড় করাতে হলো মেসিকে এই লংজিভিটি চ্যালেঞ্জে হারানোর জন্য। এবার লাস্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে সর্বকালের সেরা। এখন সর্বকালের সেরার কোনো পরিমাপক নাই। সর্বকালের সেরাটা হচ্ছে একটা ইমপ্রেশন। এই ইমপ্রেশন অনেকে ওই রোনালদোর গোল সংখ্যা দিয়ে তর্ক করার চেষ্টা করেন, অনেকে পেলের বিশ্বকাপ সংখ্যা দিয়ে করার চেষ্টা করেন, অনেকে ম্যারাডোনার ওয়ান ম্যান শো করার চেষ্টা করেন, নানা রকম তর্ক হয়। কিন্তু আমি যেটা বুঝি সর্বকালের সেরা ফুটবলার বা যে কোনো অ্যাথলেট, সেটা আসলে একটা টোটাল ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা হয় বিভিন্ন ম্যাট্রিক্সের উপরে দাঁড়ায়। আপনার বিশ্বকাপ পারফরমেন্স কেমন, আপনার ডোমেস্টিক পারফরমেন্স কেমন, আপনার লংজিভিটি কেমন, আপনি ওয়ান ম্যান শো কেমন করতে পারছেন, আপনি কতটা আপনার সময়ের উজ্জ্বলতম তারকা ছিলেন, এগুলো সব প্যারামিটার যত কিছু আছে সবগুলোকে আসলে এক জায়গায় এনে পাশাপাশি বিচার করতে হয়। তখন দেখতে হয় যে এই সব প্যারামিটারে কে বারবার ১ থেকে ৩-এর ভিতরে যাচ্ছে বা টপের দিকে যাচ্ছে। সেই জায়গাটায় আমি দেখি পেলে ছাড়া আর কেউ এত বেশি প্যারামিটারে, পেলে ১১টা ১২টা প্যারামিটারে পারবেন না, কিন্তু ৭-৮টা প্যারামিটারে পেলে টপ ৩-৪ এর ভিতরে থাকবেন। কোথাও কোথাও বিপুল ব্যবধানে ১-এ, কোথাও কোথাও ২-এ, কোথাও কোথাও ৩-এ, কোথাও কোথাও ৫-এ। কিন্তু পেলের ওই ব্যাপারটা আছে, ইমপ্রেশন তৈরি করতে যতগুলো ম্যাট্রিক্স লাগে ওই ম্যাট্রিক্সগুলোর অনেকটা অংশই পেলের শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু সেই জায়গাটায় আমরা অলরেডি প্রুভেন যে আগের ১০টা ম্যাট্রিক্স নিয়ে আমরা আলাপ করলাম, অ্যাট্রিবিউট নিয়ে আলাপ করলাম, যেগুলোতে মেসি ১ বা ২, ১ বা ২, বেশিরভাগগুলোতে ১। তাহলে তো অনায়াসে আমরা দাবি করতে পারি, নতুন করে আর বুঝানোর কোনো দরকার নাই, যে লিওনেল মেসি ১০টা ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটে অলরেডি টপ 2 তে আছে। তাহলে নিশ্চয়ই সে পেলেকে এই জায়গাটায় ছাড়াই গেছে। হ্যাঁ, হয়তো বিশ্বকাপ সাফল্যে পেলেকে সে ছাড়াতে পারবে না। ৩টা বিশ্বকাপ জয় করা হবে না। এখন কেউ আবার তর্কের জন্য বলে যে ওই মাঝের বিশ্বকাপটা, যেটা ইনজুরিতে পেলে বাইরে বসেছিলেন, ওটা কি পেলের বিশ্বকাপ? এইসব কুতর্কের দরকার নেই। পেলের হাতে ৩টা বিশ্বকাপ তো আছে, মেসির হাতে নাই। ২টা ফাইনাল আছে। আবার অন্যান্য দিকগুলোতে মেসি অনেক শক্তিশালী। বিশ্বকাপের গোল সংখ্যা অমুক তমুক। তাহলে আমরা বুঝলাম যে পেলেকে টপকায় তার আসলে সেরা হওয়া উচিত। ইন্ট্রোর পরে এই যে পর্যন্ত বললাম তাতে আপনারা দেখলেন, খেয়াল করছেন ৯টা অ্যাট্রিবিউট হয়েছে আর ২টো অ্যাট্রিবিউট শুরুতে ইন্ট্রোতে বলে দিছি। একটা হচ্ছে বিশ্বকাপের সর্বোচ্চ গোল, সেটা তো বললামই যে কিলিয়ান এমবাপ্পে তাকে ছাড়া যাবে। এবছরই হতে পারে, আগামী বিশ্বকাপেও হতে পারে। তবে কিলিয়ান এমবাপ্পে এটা ছাড়া না গেলেই আমি অবাক হব। উপরওয়ালা না করুক, কোনো রকম ইনজুরি বা অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে কিলিয়ান এমবাপ্পের হাতেই এই রেকর্ডটা যাবে আপাতত। ভবিষ্যতে আবার অন্য কেউ হয়তো ভেঙে দেবে। আর অ্যাসিস্টের যে ৯ অ্যাসিস্টের যে রেকর্ডটা মেসির, এটাও ওলিসের ভাঙা উচিত। আমি দেখতেছি এখন পর্যন্ত যে ফর্মে আছে তাতে ওলিসে এবছর ভাঙলেও আমি অবাক হব না। না হলে বাচ্চা ছেলে এখনো অনেকগুলো বিশ্বকাপ খেলবে। ফলে যেকোনো একটা বিশ্বকাপে এরকম একটা কাছাকাছি পারফরমেন্স দিলে মেসিরে হারায় ফেলবে। কিন্তু ওখানেও দুজন ভিন্ন ভিন্ন লাগতেছে। মানে আমরা ১১টা ভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কথা বললাম, দেখলাম মেসির চ্যালেঞ্জার আসলে ১১ জন। তাহলে আরেকজন মেসি আসবে? অবশ্যই আসবে। আরেকজন মেসি আসবে। কিন্তু একটা মেসি এরকম একটা চেহারায় আসবে না। এরকম একটা বৃত্ত করে আসবে না। মেসি বিভিন্ন সেক্টরে তার শ্রেষ্ঠত্ব অন্য কারোর হাতে সমর্পণ করবে। ১ নম্বরে মেসির নাম সব জায়গায় আর থাকবে না। বেশিরভাগ জায়গা থেকে ওই যে বললাম ব্যালন ডি'অরের শ্রেষ্ঠত্ব ছাড়া বাকিগুলো হয়তো আমরাই জীবদ্দশায় দেখে যাব যে মেসির রেকর্ডগুলো অন্যদের হাতে চলে যাচ্ছে। ফ্রি কিকের রেকর্ড কারো হাতে চলে যাবে, অমুকটা তমুকটা সব চলে যাবে।
কিন্তু আপনি কি একজন কাউকে দাবি করতে পারবেন যে 11টা বাদ দেন, এর 5টা জায়গায় মেসিকে সরায় দিবে 1 নাম্বার থেকে একটা লোক, এর দাবি করতে পারবেন? স্বপ্ন দেখতে পারেন এরকম কারোর জন্য? পারবেন না। ওই জন্য ওই কথাটা বলি যে মেসি আরেকবার আসবে না। মেসি তো আসবেই। মেসির এই সব রেকর্ড ধুয়ে মুছে দিবে বাচ্চা ছেলেরা। আজকে যে 5 বছরের বাচ্চাটা কোনো এক দেশে কেবল ফুটবল খেলা শুরু করতেছে, সে মেসির কোনো একটা রেকর্ড ভাঙার জন্য তৈরি হচ্ছে। মেসির টিমে কেউ একজন তৈরি হচ্ছে। মেসির সতীর্থদের মধ্যে, মেসির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু একটা অ্যাট্রিবিউটে, একটা জায়গায়, ২টা জায়গায়, ৩টা জায়গায়, ৫টাও কল্পনা করতে পারবেন না। সেখানে আমি খুব চেপে চুপে অনেক অ্যাট্রিবিউট এক করে ১১টা করছি। করতে চাইলে এটাকে ২০-২২ বানায় ফেলতে পারেন আপনি। আমি পেনাল্টিকে আলাদা করি নাই। আমি আরো অনেক কিছুকে বাদ দিচ্ছি যে না এইসব অ্যাট্রিবিউটের দরকার নাই। তারপরেও ১১টা অ্যাট্রিবিউট, ১১টা ভিন্ন শ্রেষ্ঠত্ব নিয়ে লিওনেল মেসি এই পৃথিবীতে বসবাস করছে। ফলে একজন লিওনেল মেসিকে আপনার বিট করতে গেলে ১১টা বিশ্বসেরা লাগবে বা লাগে। তাহলে বুঝতে পারতেছেন মেসি জিনিসটা কি? ওটা হয় না। ওটা আরেকটা হবে না। এই লিওনেল মেসির জন্য তর্ক করে লাভ নাই। এই লিওনেল মেসিকে ছোট করার জন্য কোনো রকম তর্কাতর্কি করার আর দরকার নাই। সবাই ভালো থাকবেন। মেসির জন্য শুভেচ্ছা।